হ্যালো বন্ধুরা, সেদিন বৃষ্টির সময় খালি বাসায় আমাকে একা পেয়ে আমার শ্বশুর নাসির আমাকে যেভাবে আমার ডাব গাছে ওঠালেন সেটা শুনলে তোমাদের শরীরের লোম এক্কেবারে দাঁড়িয়ে যাবে। তোমাদের মন ছুঁয়ে যাবে এই গল্পটি শুনলে। তাই গল্পটি শোনার আগে অবশ্যই তোমরা হাতের কাছে তোমরা টিস্যু কাগজ অথবা কাপড় নিয়ে রাখবে। তো আমার বন্ধুরা, যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটি লাইক দিবে। আমাদের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আমার নাম আরমিন, আমার বয়স 20 বছর। আমার বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো। আমার স্বামী তুষার চাকরি করে, তাই সে ঢাকাতে থাকে। বাড়িতে আমি আর আমার শ্বশুর নাসির থাকি। আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মারা গেছেন। সেই দিন বিকেলবেলায় হঠাৎ খুব জোরে বৃষ্টি এলো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বসে টেলিভিশন দেখছিলাম। হঠাৎ আমার শ্বশুর নাসির আমাকে ডাকলেন। বললেন, বৌমা, একটু আমার রুমে এসো তো। আমি তার রুমে গিয়ে বললাম, বাবা, কি হয়েছে? তিনি বললেন, আমার পায়ে একটু ব্যথা করছে, আমার পায়ে একটু তেল মালিশ করে দাও তো। আমি বললাম, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি তেলটা গরম করে নিয়ে আসি। এই বলে আমি রুম থেকে চলে গেলাম। বন্ধুরা, তোমাদের আরেকটি কথা বলিনি, সেটা হচ্ছে আমার বিয়ের আগে আমার স্বামী তুষার কিন্তু আমাকে দেখতে যায়নি। আমার শ্বশুর নাসির আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়। হঠাৎ একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল, তাই আমার মা বাবাকে বলে আমাকে তার ছেলের বউ করে নিয়ে এলেন। ছেলে সরকারি চাকরি করে, তাই আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিলেন। তখন থেকেই নাসির আমার প্রতি দুর্বল, কিন্তু আমারও কেন যেন তাকে খুব ভালো লাগে। তার বয়স 50 বছর হলেও দেখতে এখনো অনেক সুন্দর লাগে তাকে। বিয়ের পর থেকে দেখতাম শ্বশুর নাসির আমাকে চোখে চোখে রাখতেন। আমি মনে মনে ভাবতাম, তার মেয়ে নেই, তাই উনি হয়তো আমাকে নিজের মেয়ের মতো করে খুব আদর স্নেহ করতেন। সবসময় আমাকে জিজ্ঞেস করতেন, তো বৌমা, তোমার কি লাগবে? যখন যেটা লাগবে অবশ্যই আমাকে বলবে, কিন্তু কোনো লজ্জা করবে না। আমার কাজের প্রশংসা করতেন। আমি যেটা রান্না করতাম সেটাই তার কাছে ভালো লাগতো। আমাকে বলতেন, বৌমা, তোমার রান্না খুব সুস্বাদু হয়, ঠিক তোমার মতো। তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার রান্নাও অনেক সুন্দর। আর শ্বশুরের মুখে প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগতো। আমি আরও বেশি বেশি করে আমার শ্বশুরের সেবা যত্ন করতে লাগলাম। যাই হোক, এখন মূল গল্পে আসি। আমি তেল গরম করে শ্বশুরের রুমে নিয়ে আসলাম। তারপর তেল তার পায়ে ভালো করে লাগালাম। বিকেলটা ছিল কেমন জানি অন্যরকম। জানলার বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। বাড়িটা এক্কেবারে নিস্তব্ধ। সবাই কোথায় যেন গেছে। আমি আর বাবা, মানে শ্বশুরমশাই নাসির, এই বিশাল বাড়িতে একা। একটা হালকা কাঁপুনি লাগছিল আমার গায়ে। মনে হচ্ছিল এক কাপ চা পেলে ভালো লাগতো। আমি চুপচাপ উঠে রান্নাঘরে গেলাম চা বানাতে। হঠাৎ শুনিলাম পেছনে নরম পায়ের শব্দ। ঘুরে দেখি বাবা দাঁড়িয়ে আছেন। হেসে বললেন, তুমি তো একা, ভাবলাম একটু কথা বলি। আমি বললাম, চা বানাচ্ছি, আপনি বসুন, নিয়ে আসছি। তিনি বললেন, না, আমি তোমার সাথে বসেই কথা বলি। আমরা দুজনে রান্নাঘরের জানলার ধামে বসে পড়লাম। বাইরে বৃষ্টি পড়ছে, হালকা ঠান্ডা বাতাস বইছে। বাবা বললেন, বৌমা, জানো, এই বাড়িটা আগে এমন নীরব হতো না। তোমার শাশুড়ি থাকলে কত কথা হতো। আমি বললাম, তার কথা শুনতে ভালো লাগতো আমার। আপনি বলুন না তার কিছু স্মৃতি। আমি একটু থেমে বললাম যে, আমি তো এই বাড়ির মেয়ে, আপনার মেয়ে হয়েই থাকতে পারি। বাবা হেসে বললেন, হ্যাঁ বৌমা, তুমি তো আজ আমার সবচেয়ে আপন। আমি বুঝতে পারি এই সম্পর্কটা শুধু আত্মীয়তার নয়, এক গভীর হৃদ্যতার। শ্বশুরমশাই নাসির ধীরে ধীরে বললেন, তোমার শ্বশুর ধোক কিংবা বাবা, একটি বন্ধুত্ব যদি গড়ে ওঠে তাহলে জীবনটা আরও সুন্দর হয়ে যায়। আমি মাথা নাড়লাম।
সম্পর্ক তো যত্ন আর সম্মানেই গড়ে ওঠে। তখন আমি হাতটা একটু থামালাম। তিনি বললেন, তোমার হাতের স্পর্শে শুধু শরীর নয়, মন শান্তি পায়। আমি একটু হাসলাম। আপনি এমন বললে আমি আরো লজ্জা পাই বাবা। শ্বশুর হেসে বললেন, লজ্জার কিছু নেই, ভালোবাসা তো সম্পর্ককে আরো সুন্দর করে তোলে। বৃষ্টির শব্দ তখন আরো গভীর হয়ে উঠেছে। ঘর জুড়ে এক শান্ত পরিবেশ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বললাম, আপনার পায়ে তেল মালিশ শেষ, এবার একটু গরম দুধ এনে দিই। তিনি হেসে বললেন, তুমি পাশে থাকলেই তো আমি সব ভুলে যাই বৌমা। আমি হেসে চলে গেলাম রান্নাঘরের দিকে। আমি রান্নাঘরে গিয়ে চুলায় দুধ বসালাম। জানলার কাছে বৃষ্টির ফোঁটা জমে আছে। মনটা কেমন যেন শান্ত, আবার একটু দুলে ওঠা এক অদ্ভুত অনুভূতিও হচ্ছে। শ্বশুরমশাইয়ের মুখটা বারবার চোখে ভাসছিল আমার। স্নেহময়, প্রশান্ত। দুধ ফুটে এলে কাপ নিয়ে আমি আবার ঘরে এলাম। তিনি জানলার দিকে তাকিয়েছিলেন। ঘরের আলো ছায়ায় তার মুখটা যেন আরো কোমল লাগছিল। আমি দুধ এগিয়ে দিলে বললেন, তুমি এলেই যেন ঘরটায় প্রাণ ফিরে পায়। মুচকি হেসে বললাম, আপনি তো এমন করে বলছেন যেন আমি নতুন কেউ। তিনি দুধে চুমুক দিতে দিতে বললেন, বৌমা, তুমি নতুন নও, কিন্তু প্রতিদিন তোমার নতুন দিক দেখতে পাই। কথাটা শুনে আমি চুপ করে রইলাম কিছুক্ষণ। ঘরের বাতাস তখন কেমন জানি ভারী হয়ে উঠেছে। বাইরে বৃষ্টির ভেতরে নীরবতা। তিনি হঠাৎ করে বললেন, তোমার শাশুড়ি বেঁচে থাকতেন এমন বৃষ্টির দিনেও আমার পাশে বসে গল্প করতেন। তোমাকে দেখলে ওর কথা খুব মনে পড়ে। আমি একটু মন খারাপ করে বললাম, আপনি ওনাকে খুব ভালোবাসতেন তাই না শ্বশুরমশাই? তিনি মাথা নাড়লেন, ভীষণ। কিন্তু জীবন তো থেমে থাকে না। সেই ভালোবাসা এখন শুধু স্মৃতি। তুমি সেই শূন্যটা কিছুটা হলেও পূরণ করো। আমি ধীরে ধীরে তার পাশে বসলাম। একটু নরম গলায় বললাম, বাবা, আমি যদি আপনার পাশে থাকতে পারি, আপনাকে একটু হলেও ভালো রাখতে পারি, সেটাই আমার বড় প্রাপ্তি। তিনি আমার দিকে তাকিয়ে একটুখানি হাসলেন। আওয়াজ তখন একটু থেমেছে। ঘরের বাতাসে তেলের গন্ধ, দুধের উষ্ণতা, আর আমাদের নিঃশব্দ বন্ধনের এক অপূর্ব মেলবন্ধন। তিনি হঠাৎ আমার হাত ধরলেন। তুমি এমন করে পাশে থাকলে আমি বেঁচে থাকার নতুন মানে খুঁজে পাই। তখনও মিহি বৃষ্টি পড়ছেই। সেই শব্দে এক ধরনের শান্তি আছে। আমি তেল নিয়ে ওনার পায়ে হালকা করে মালিশ করতে শুরু করলাম। শ্বশুরমশাই চোখ বন্ধ করে আরাম পাচ্ছিলেন, মুখে এক প্রশান্তির ছাপ। তিনি বললেন, তোমার ছোঁয়ায় যেন ব্যথাটাও কমে যাচ্ছে। আগে কখনো কেউ এমন করে আমার যত্ন নেয়নি। আমি হেসে বললাম, আপনি তো বাবার মতোই, আপনার যত্ন নেওয়া তো আমার দায়িত্ব, তাই না? তিনি হালকা হেসে বললেন, তোমার মধ্যে একটা আলাদা শান্তি আছে বৌমা। তোমার শাশুড়ির মতো ব্যবহার, সেটা সব সময় মন ছুঁয়ে যায়। তখন আমি একটু লজ্জা পেলাম। চোখ নামিয়ে বললাম, আপনার কথায় আমি উৎসাহ পাই বাবা। বৃষ্টি তখন একটু বেড়েছে। জানলার বৃষ্টির টুকটাক শব্দ যেন আমাদের নিঃশব্দ কথোপকথনের পটভূমি তৈরি করছে। উনি হঠাৎ বললেন, জানো, বৃদ্ধ বয়সে অনেক কিছুই একা লাগে, তবে তুমি পাশে থাকলে সেই একাকিত্ব কমে যায়। এরপর আমরা দুজনের মাঝে হারিয়ে গেলাম আমাদের মিলনে। যেন স্বর্গীয় সুখ নেমে এলো। আজ আমার সমস্ত দেহ, মন, প্রাণ সব সঁপে দিলাম তার চরণে। আর আমার শ্বশুর নাসির আমাকে জড়িয়ে ধরে বললেন, তুমি কেন আরো আগে আমার কাছে এলে না? এরপর আমরা মাঝে মাঝেই একসাথে এভাবে সময় কাটাতাম, যা খুশি তাই করতাম। আজ এখানেই শেষ। অন্যদিন বন্ধুরা আমার নতুন গল্প নিয়ে আসব। পারলে এই ভিডিওটি শেয়ার করে দিও। কোনো মন্তব্য বা অনুরোধ থাকলে কমেন্টস করে অবশ্যই জানাবে।